প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৩৩। ঠান্ডা হাওয়া বইছে এসি থেকে, থাই গ্লাস আটকানো, এসির পাওয়ার ১৮র ঘরে। রুমের আবহাওয়া এতটা ঠান্ডা যে অতিরিক্ত শীতলতায় নাক বন্ধ হয়ে গিয়েছে নুসরাতের। ইশরাত ঠোঁটের উপর হাত রেখে মিটিমিটি হাসছে। আহান ম্যাগনিফাইং গ্লাসের উপর এক চোখ রেখে বারবার নুসরাতের মুখের পরিবর্তন লক্ষ্য করছে। একবার এদিক থেকে এসে দেখছে তো আরেকবার ওদিক থেকে এসে দেখছে। নুসরাত কয়েকবার বিরক্ত হয়ে তাকে চোখ দেখালো। এতে সে থেমে যাওয়ার পাত্র নয়, কারণ সে এই ঘরের ভবিষ্যৎ সায়েন্টিস্ট। এখন এখানে একটা কিন্তু আছে। নুসরাত আপু মানতেই চায় না যে সে ভবিষ্যতে বড় সায়েন্টিস্ট হবে। আজও যখন ম্যাগনিফাইং গ্লাস নিয়ে নুসরাত আপুর মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখন মুখ দিয়ে সব সময় তিতা কথা বের হওয়া আপু বলেছে, এত আমার উপর রিচার্জ করে কি হবে? সেই তো নুসরাত নাসিরের পেছন পেছন ছাতা ধরেই হাঁটবে। এরপর থেকে সে আরও বেশি করে রিসার্চ করছে নুসরাত আপুর উপর। সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বুঝতে চাইছে, আল্লাহ তাআলা এই মহিলাকে তৈরি করার সময় কি একটু মিষ্টি মুখ দেননি? যখনই কথা বলে শুধু কর্কশ কণ্ঠে ধমকায়, না হয় তিতা কথা বলে। নুসরাত অনেকক্ষণ সহ্য করলো আহানের এক চোখ বড় বড় করে তার মুখের সামনে ম্যাগনিফাইং গ্লাসটা ঘোরানো। ক্রোধে দাঁতে দাঁত চাপলো। কড়মড় করে আহানের দিকে চোখ তুলে তাকিয়ে ঠাস করে কানের কাছে একটা থাপ্পড় বসালো। হিসিয়ে জিজ্ঞেস করলো, তোর মায়ের হাঙ্গা হয়েছে শালা? বাল একখানা আমার মুখের সামনে ঝুলাই রাখছিস? আহান থাপ্পড় খেয়ে দাঁত কেলিয়ে হাসলো। নুসরাত একে দাঁত কেলাতে দেখে দ্বিগুণ রেগে গেল। বলল, বোকা চন্দ্রবিন্দুর মতো হাসবি না বাল। আহান আবার হাসলো নুসরাতের পাশে দাঁড়িয়ে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সকল জিনিস বড় বড় করে দেখতে দেখতে অস্ফুট স্বরে আওড়ালো, বড় অপুর মুখের সব পিম্পলস স্পষ্ট দেখা যাচ্ছে এখানে। ইরহাম গ্লাস টেনে নিয়ে নিজের চোখের মধ্যে চেপে ধরল। মুখ দিয়ে উচ্চারিত হলো, দেখি দেখি। ইরহাম নিজে দেখা শেষে আহানের পানে তাকালো। অতঃপর নিজের সিগনেচার স্টাইলে দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ইরহাম নুসরাতের দিকে ম্যাগনিফাইং গ্লাস এগিয়ে দিয়ে বলে উঠল, তুইও দেখ, ওইগুলো কাছে না দাঁড়ালে ভালো করে দেখা যায় না। নুসরাত অবজ্ঞার ভঙ্গিতে ম্যাগনিফাইং গ্লাসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল। তারপর এক ঠোঁট উপরের দিকে কুঁচকে নিয়ে দাম্ভিক স্বরে আওড়ালো, ওই সব বালের ম্যাগনিফাইং গ্লাস আমার দরকার নেই। আমি এখানে বসে স্পষ্ট ইশরাতের মুখের পিম্পলের আন্ডা বাচ্চা সব দেখতে পাচ্ছি। মনে রাখিস, আমার চোখের কাছে ম্যাগনিফাইং গ্লাস ফেল। তাছাড়া আমি এখানে বসেই 15 মাইল দূরে কি হচ্ছে তা স্পষ্ট দেখতে পাই। ইশরাত নুসরাতের ধাপ্পাবাজি কথায় বিরক্ত হলো। ইরহাম চশূষক শব্দ বের করে বসে গেল সোফার উপর। আহান যথারীতি ম্যাগনিফাইং গ্লাস হাতে নিয়ে নুসরাতকে ভালো করে পরিক্রমা করতে শুরু করলো আর বলতে লাগলো, তো আর চোখগুলো চোখ নয়, মনে হচ্ছে দূরবীন। নুসরাত মাছি তাড়ানোর ভঙ্গিতে আহানের কথা অবজ্ঞা করলো। তারপর আবার সহমত পোষণ করে বলল, তা তুই ঠিক বলেছিস। ইশরাতের দিকে তাকিয়ে বলে উঠল, আজ না রাতে তোর মেহেন্দি সন্ধ্যা, তাহলে তুই এখানে বসে আছিস কেন? যা গিয়ে রূপচর্চা কর। মুখে দেখে কি সব পিম্পল টিম্পল হয়েছে। আহান নুসরাতের কথায় সহমত পোষণ করে মাথা নাড়ল। ইরহাম নুসরাতকে স্বভাবসুলভ ভঙ্গিতেই শুধালো, তুই আজ রাতে কি পরিধান করবি? নুসরাত যেন আকাশ থেকে পড়ল। কি, তাকেও কিছু পড়তে হবে? সবার দিকে একবার চেয়ে মেঘে হাসল। ইশরাত আঙুল তুলে নিশ্চয়তা দিয়ে বলল, নির্ঘাত কিছুই কিনেনি। এক্ষুনি দেখবি চুরি ধরা পড়ার জন্য হা হা করে দাঁত বের করে হাসবে। ইশরাতের কথা শেষ হতে নুসরাত দাঁত বের করে সত্যি সত্যি হাসল। ঠোঁট টিপে বলে উঠল, আহানের কিছু একটা পরে নেব। আহান আতকে উঠল। 2 হাত তুলে আগেই না করে দিল, আমার কাছে কোনো কাপড় নেই। এর আগেও তুমি আমার 2টা জামা নিয়ে ফেরত দাওনি, আর আমি কোনো প্রকার শার্ট গেঞ্জি টি শার্ট ড্রপ শোল্ডার কিছুই দেব না তোমাকে। নুসরাত হেসে হেসে ইরহামের দিকে তাকাতে ইরহামও 2 হাত তুলে বলে উঠল, তোকে টাকা দেওয়া হয়েছে না, তাহলে কিনলি না কেন? সাবধান নুসরাত, আমার জিনিসের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলবো। নুসরাত তীক্ষ্ণ চোখে ইরহামকে উপর নিচ অবলোকন করল। শক্ত কণ্ঠে বলে উঠল, নুসরাত নাসিরের হাত কাটা এত সহজ? ইরহাম বলে উঠল, অবশ্যই সহজ। নুসরাত এক চোখ টিপে সামান্য হেসে শীতল কণ্ঠে হুমকি দিল,
তুই আমার হাত কাটতে যাবি, আমি তোর ব্যঙ্গ কেটে রেখে দেব। তখন উপলব্ধি করবি সাপের লেজে পাড়া দেওয়ার ফল কি। আহান নুসরাতের কথায় হৈ হৈ করে বলে উঠল, তাহলে আপু তুমি না চাইতেও মানলে তুমি একজন বিষধর সাপ যার লেজ আছে। নুসরাত চুটকি বাজিয়ে আহানকে নিজের দিকে ফিরালো। তারপর আহানকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে ঘাড় ধরে ঝুঁকিয়ে ধুমধাম করে কয়েকটা কিল বসিয়ে দিল পিঠে। হিস হিসিয়ে আহানের কথার উত্তর দিল, আমি যদি বিষধর সাপ হতাম সকলের আগে তোর ওই বাপের বড় ভাইকে কামড় দিতাম, তারপর তোর ওই আরস ভাইকে, আর তারপর দামড়ি বাচ্চাটাকে। ইশরাত শব্দ করে হেসে উঠল। নুসরাতের কথার জবাবে বলে উঠল, ভাই আমি বিশ্বাস করতে পারছি না নুসরাত নাসির নামক জেদি আপাও একজন পুরুষের জন্য কোনো নারীর উপর জেলাস। হা হা, আমি তো ভাবিনি এই জন্মে এত কিছু দেখব। রবের কি লীলা খেলা। ইরহাম ইশরাতের কথা শুনে হাসে। সবাই তার দিকে ফিরে চাইতে সে বলল, আপির কথা শুনে একটা গান মনে পড়ে গেল, যেটা নুসরাত আপার সাথে বর্তমানে একদম খাপে খাপ মিলে যাচ্ছে। ইশরাত এক ভুরু উঁচিয়ে নিল, হাস্যরস্য কণ্ঠে শুধালো, কোন গান। আহান ইশরাতের কথা শেষ হতেই বলে উঠল, আমি হয়তো মোটামুটি ধরে ফেলেছি কোন গান। ইশরাত ইরহামের দিকে চাইতেই সে ইশারায় কিছু একটা বলল। ঠোঁট নাড়িয়ে গানের লাইন বলতেই ইশরাত হা হা করে হেসে গড়াগড়ি খেল বিছানায়। ওর অবস্থা দেখে বলল, গেয়ে নে ইরহাম, কোনো সমস্যা নেই। ইরহাম ব্যগ্র কণ্ঠে বলে উঠল, আহাইন না যা তো, নুসরাত নাসিরের গিটারটা নিয়ে আয়, গিটার ছাড়া জমবে না। আহান দৌড়ে গিয়ে গিটার নিয়ে আসলো। ইরহাম তা নিজের কোলে রেখে আসন পেতে বসলো। আহান নিজেও মেঝেতে বসলো। যাকে নিয়ে মজা নেবে বলে এত আয়োজন সে নির্লিপ্ত, কোনো উদ্বেগ তার ভেতরে নেই। নির্বিকার চিত্তে বসে বসে দেখছে সকলের কাণ্ড। ইরহাম নিজের সব চুল হাত দিয়ে অগোছালো করে দিল। বিভিন্ন দরগায় থাকা পীরের মতো মাথা দুলিয়ে দুলিয়ে দুই দিকে পাগলের মতো ঝাঁকাতে ঝাঁকাতে গিটারে সুর তুলল। সৈয়দ বাড়ির একটাও সুন্দর করে গান গায় না, নিজেদের মতো কিছু গায়, আবার কিছু গানের আসল লিরিক্স থাকে। ইরহাম তেমন একজন, আঙুল গিটারে রেখে পাগলের মতো মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গেয়ে উঠল, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, সৈয়দ বাড়ির পাগলাখানায় সব পাগলদের খেলা। সন্ধ্যা থেকে রমরমে ভাবে ছেয়ে আছে পুরো বাড়ি জুড়ে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এসে দুই বাড়ির ডেকোরেশন করে গিয়েছে। চারিদিকে লাল নীল আলো জ্বলছে। বাড়ির ভিতরে সাজগোজ করছে সবাই। ইশরাতের নানা বাড়ির লোক এসেছে। পুরো ড্রয়িং রুমের অবস্থা রমরমে। আরশের নানি অসুস্থ থাকার দরুন কেউই মেহেদি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। আরশের নানি রুমনা নিশ্চিত করেছেন উনি চেষ্টা করবেন বিয়েতে আসার, তবে এটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। শরীর সুস্থ থাকলে তিনি কোনো বাধা ছাড়াই চলে আসবেন। নুসরাতের নানি সলিমা বেগম গীত গাচ্ছেন, তার সাথে মিলে কিছু বয়স্ক মহিলারাও গীত গাচ্ছেন। একদল বয়স্ক মহিলারা নাচছেন, সাথে ধামাইল দিচ্ছে। ক্যামেরাম্যান এক পাশে দাঁড়িয়ে তা খুব সন্তর্পণে নিজের ক্যামেরার মধ্যে আটকে নিচ্ছে। সৌরভীও সেজেগুজে এসে হাজির নাচের মঞ্জিলে। নিজাম শিকদার তাকে প্রচুর টানাটানি করেছে সৈয়দ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার একটাই কথা, ওই বাড়িতে ছেলে মানুষ থাকে সব, ওদের মধ্যে কি আমি কি করব। নিজাম শিকদার শেষ মুহূর্তে এসে ঝাড়ি মেরে চলে গিয়েছে, আর সৌরভী নাচতে নাচতে চলে এসেছে এখানে। নাজমিন বেগম সকল কিছু সামলে চলে গেলেন নুসরাতের রুমে। ঢুকেই নুসরাতকে শুধালেন, কি পড়েছিস, প্রায় সবাই চলে এসেছে। নুসরাত নিজের ভেজা চুল টাওয়ালে পেঁচিয়ে নিয়ে হেলতে দুলতে চলে গেল বিছানার কাছে। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা কাপড়গুলো নাজমিন বেগমের মুখের সামনে তুলে ধরে খুশি মনে বলল, এই সাদা শার্ট আর আব্বার কালো প্যান্ট পরব। নাজমিন বেগম শীতল চোখে নুসরাতের দিকে কিয়ৎকাল চেয়ে রইলেন। অতপর পায়ের মধ্যে থাকা নিজের রোবোটিক্স জুতা হাতে নিয়ে মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে কর্কশ গলায় না জানার ভান করে জানতে চাইলেন, কি পরবি তুই। নুসরাত এই মুহূর্তে নিজের মায়ের মতিগতি ধরে নিল। পেছনের দিকে সরতে সরতে বলল, আরে সিরিয়াস কেন হচ্ছ আম্মা, আমি তো মজা করছিলাম।
নাজমিন বেগম নিজের পা থেকে জুতো হাতে নিতে নিতে বললেন, কিন্তু আমি তো সিরিয়াস নিয়েছি এই কথা। নুসরাত দৌড়ে গিয়ে কাবার্ড খুলল। অগোছালো হাতে কাপড় খুঁজতে খুঁজতে বিড়বিড় করলো, কই গেল? বালটা এখানেই তো রেখেছিলাম। সব কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শেষ পর্যন্ত কালো রঙের গ্রাউন হাতে পড়ল নুসরাতের। সে সেটা হাতে নিয়ে নাজমিন বেগমের দিকে ফিরে বোকার মতো হাসতে হাসতে বলল, এটা পরবো, এতক্ষণ মজা করছিলাম। নাজমিন বেগম নিজের পায়ে জুতা পরে নিলেন, ওড়না কানের পেছনে গুজে নিয়ে বলে উঠলেন, আমিও মজা করছিলাম। নুসরাত তরাক করে বলে উঠল, তাহলে আর এটা পরার দরকার কি, রেখে দেই? শুধু রেখে দেখ, তোর বাপ চাচার নাম ভুলিয়ে দেব। নাজমিন বেগমের মারের ভয়ে নুসরাত কাপড় পরেনি। মেহমানদের সামনে যদি তাকে পেটানো হয় সেটা অনেক বেশি লজ্জাজনক হয়ে পড়বে তার জন্য। তাই ভবিষ্যৎ সৈয়দ চয়েসের ওনার হিসেবে তার একটা প্রেস্টিজ বলে আছে তো। মা নামক ভদ্রমহিলার হাতে জুতোর বাড়ি খেয়ে অকালে তা ঝরাতে চায় না নুসরাত। মান সম্মান বেঁচে গেলে ওই যে বাল একটা পড়েছে, এইটা পরে জীবন নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। এই নিয়ে দুবার পায়ে ভেজে আল্লাহর বাড়ি পৌঁছে যাচ্ছিল। আরেকটা সমস্যা দেখা দিয়েছে, যেদিক যাচ্ছে সবাই থামিয়ে থামিয়ে গোল গোল চোখে তাকে পরখ করছে। তারপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করছে, তুই নাসিরের দ্বিতীয় মেয়ে? নুসরাত ভেবে পায় না এতে এত অবাক হওয়ার কী আছে। হ্যাঁ, সে কালো রঙের একটা আলখাল্লা পরে নিয়েছে মায়ের ভয়ে, মান সম্মান হারানোর ভয়ে, তাই বলে তাকে এমন করে ঘুরে ঘুরে দেখবে আর এইসব আজব প্রশ্ন করবে? নুসরাতের কাছে মনে হলো এইসব মেয়েলি বস্ত্রের তুলনায় পুরুষদের লুঙ্গিটাই ভালো, কোমরে গিট্টু দিলেই হয়। একদিক দিয়ে বাতাস ঢোকে, ওদিক দিয়ে বাতাস ফরফর করে বের হয়ে যায়। কিন্তু এই সালোয়ার কাপড়ে কোনো দিক দিয়ে বাতাস ঢোকে না, গরম এসে আলো ভুনা হয়ে যাচ্ছে। বালের মেইলি কাপড়। তার মনে হলো ত্রিকোণমিতির সূত্র এর থেকে সহজ, যতটা কঠিন এইসব আলখাল্লা জাতীয় কাপড় পরা। আবার গলার কাছে কী সব পাথর টাথর লাগিয়ে রেখেছে, এগুলো নাকি কারচুপির কাজ। তাহলে তাকে খোঁচাচ্ছে কেন? সমস্যা কেদের ভাই? নুসরাতের সাথে কোন বাপের জন্মের শত্রুতা খুঁচিয়ে খুঁচিয়ে মেটাচ্ছে? নুসরাত গলায় চুলকাতে চুলকাতে নেমে আসলো সিঁড়ি বেয়ে। এর মধ্যে আহান এসে বাড়িতে প্রবেশ করলো। নুসরাতকে মাথার মাঝখানে খোপা করে এরকম মেইলি কাপড় পরে হাঁটতে দেখে আকাশ থেকে টুপ করে পড়ে গিয়েছে বলে মনে হলো তার। চোখ মুখ বিশাল আকৃতির করে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ও মেজমা, ছোট আপুকে জিনে ধরেছে, তাড়াতাড়ি হুজুর এনে ঝাড়ফুঁক করাও। তোমার বিশ্বাসযোগ্য কবিরাজ এনে ঝাঁটার বাড়ি মারো আপুকে। আহানের কথায় বিরক্তির পরিবিষ্ট পর্যায়ে পৌঁছে গেল নুসরাত। এমন গলা ফাটিয়ে নাটক করার মানে কি? সে তো ছোটবেলায় এইসব মেইলি পোশাক নামক আলখাল্লাই পরতো, এতে এমন আকাশ থেকে পড়ার ভান করারই বা মানে কি? নুসরাত বিরক্তির সুরে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না। আহান নাটকীয় ভঙ্গিতে হেলে পড়তে পড়তে বলল, আল্লাহর কসম আপু, আমি তোমাকে দেখে মনে করছি প্রথমে জিনে ধরছে, এখন আমি শিওর তোমাকে পেতনিতে ধরেছে, না হলে তুমি এমন কাপড় পরতেই পারো না। নুসরাত আহানের কথায় পাত্তা না দিয়ে গিয়ে বসলো সোফার উপর। এর মধ্যে ইশরাত কুর্তি একটা গায়ে জড়িয়ে এসে বসলো তার পাশে। নুসরাত আবেগের ঠেলায় ভেসে যেতে যেতে আওড়ালো, ইয়া আল্লাহ, এত সুন্দর মেয়ে এখানে আসলো কিভাবে? মাশাল্লাহ মাশাল্লাহ। ইশরাত, তুই দেখতে পাচ্ছিস? নুসরাতের কথায় সকলে সহমত করে উঠল, বলল, সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। নুসরাত চোখ উল্টে নিল, সবাইকে অবজ্ঞা করে হাসতে হাসতে অস্পষ্ট সুরে আওড়ালো, আপনারা ওদিকে কি দেখছেন? আমি আমার নিজের কথা বলছি। নিজেকে নিজের কাছে অ্যাটম বোম লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লেগে যায়, থু থু থু। তারপর হা হা করে হাসতে হাসতে কিচেনে চলে গেল। এর মধ্যে সৈয়দ বাড়ি থেকে ডালা নিয়ে আসলো আরশ, আনিকা, ইরহাম, মমো, সাথে মেহেন্দির জন্য শাড়ি। ইশরাত শাড়ি পরার জন্য রুমে গেল, তার পিছু পিছু নুসরাতও গেল। ইশরাত গায়ে শাড়ি জড়িয়ে মেকআপ করে নিচে নামতেই ক্যামেরাম্যান চলে আসলো। বউয়ের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তোলা হবে বাড়ির ভিতরে। শেষে বাড়ির বাহিরে সাজানো স্টেজে বউকে নিয়ে নীরবে বসিয়ে দেওয়া হলো। সকল প্রকার আলো নিভিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর নাচের অনুষ্ঠান শুরু হবে। তাই ইরহাম আর আহান সেই সুযোগে সৈয়দ বাড়ি দৌড়ে গেল, গিয়ে কাবার্ড থেকে কালো রঙের পাঞ্জাবি বের করে পরে নিল, যাতে নুসরাতের সাথে তাদের কাপড় ম্যাচিং হয়। পারফিউম স্প্রে করে দুইজনে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে আসলো দ্রুত পায়ে। ড্রয়িং রুম পার করতে নেবে হেলাল সাহেব থামিয়ে দিলেন তাদের।
প্রথমে সোফায় বসে কিয়ৎকাল দেখলেন আহান আর ইরহামকে। তারপর লিপি বেগমকে ডেকে উঠলেন। ও লিপি, লিপি। লিপি বেগম দৌড়ে আসলেন। ঘামে ভিজে জুবুথুবু মুখে স্বামীর নিকট জানতে চাইলেন ডাকছেন কেন। হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, কাজল নিয়ে আসো। লিপি বেগম কপালে ভাঁজ ফেললেন, হতবাক সেরে জানতে চাইলেন, কেন? হেলাল সাহেব মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করলেন, কিছুটা ধমক মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, এত প্রশ্ন কিসের? যা বলছি তাই করো চুপচাপ। লিপি বেগম মুখ ফুলিয়ে চলে গেলেন কাজল আনতে। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেবের আবারও হাঁকডাক শোনা গেল। আহান আর ইরহাম মুখ চুপসে দাঁড়িয়ে রইল। দুজনেই উপলব্ধি করতে পেরেছে এরপর তাদের সাথে কি হতে যাচ্ছে। লিপি বেগম কাজল এনে দিতেই হেলাল সাহেব দুজনকে ধরে টিকা দিয়ে দিলেন। লিপি বেগম হাই হাই করে বলে উঠলেন, এই কি করলেন আপনি? হেলাল সাহেব গম্ভীর মুখে স্ত্রীর দিকে তাকালেন, বললেন, অতিরিক্ত সুন্দর লাগছে আজ এদের, তাই নজর টিকা দিয়ে দিলাম। আহান আর ইরহাম হেলাল সাহেবের সাথে হাসি বিনিময় করে উল্টো দিকে ফিরতে দুজনেই টিস্যুর সাহায্যে কপাল মুছে নিতে চাইল। হেলাল সাহেবের কণ্ঠস্বর তখনই ভেসে আসলো, চল তোদের নাসিরের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, বাচ্চা মানুষ যেতে ভয় পাবি। কপালের কাছে নেওয়া হাত আলগোছে দুজনেই নামিয়ে নিল। আহান ভেবে নিল, তাদের জীবনটা সিনেমা হলে পারত। এখন পেছনে একটা গান বাজত দুঃখী সুরে। নাসির মঞ্জিলে আসতেই নুসরাতের সাথে সর্বপ্রথম দেখা হলো ইরহাম আর আহানের। নুসরাত দুজনের দিকে চেয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। খিলখিল করে হেসে দাঁত কিলিয়ে জানতে চাইল, চাঁদের কপালে এই বিশাল ফুটো গ্রহণটা কে লাগিয়েছে। আহান নাক টেনে টেনে মিথ্যা কান্নার ভান করলো, চোখে মুখে কান্না ভাব ফুটিয়ে উঠল। কি আর করবে, তোমার বাপের একমাত্র গুণধর ভাই আমাকে আর ভাইয়াকে নজর টিকা দিয়েছে। আপু, একটা মানুষের কমন সেন্স কোথায় থাকলে এত বড় বড় অ্যাডাল্ট ছেলেদের বাচ্চা বলে নজর টিকা পরিয়ে দেয়? ইরহাম তিক্ত বিরক্ত গলায় বলে উঠল, কমন সেন্স আর কোথায় থাকবে, পশ্চাৎ দেশে আটকে আছে। নুসরাত দুজনের কথায় হেসে লুটোপুটি খেলো। আহান বলল, একটু দেখো তো আপু, মানুষ আমাদের দেখছে নাকি? আজ অতিরিক্ত সুন্দর লাগছে আমাদের। নুসরাত বলল, তোমাদের সাগুয়ার মতো লাগছে। মুখ খোলাবি না বাল, আজ আমি ভালো হয়ে গিয়েছি। আহান আর ইরহাম নুসরাতের সাথে কথা বাড়ালো না, চুপে চুপে বাড়িতে ঢুকে নিজেদের মুখ ধুয়ে পরিষ্কার করে নিল। নুসরাত যখন ধিনতানা করে নেচেকুচে বাড়ি প্রবেশ করলো, সেই মুহূর্তে এক ভদ্রমহিলা বলে উঠলেন, নাসিরের বড় মেয়ের তো বিয়ে হয়ে যাইতেছে, ওই মেয়ের রং পরিষ্কার, এই জন্য পোলাও পরিষ্কার রঙের পাইছে, কিন্তু এর কি হইব, পোলা পাইব কই? নুসরাতের নেচে কুদে চলা পা থেমে গেল। ঠোঁটে মারাত্মক হাসি ঝুলিয়ে সে নিজের বাঁ পাশে তাকালো। পাশাপাশি বসে থাকা দুই মহিলাকে এক প্রকার ঠেলে ধাক্কিয়ে সরিয়ে নিজে তাদের মধ্যে বসে গেল। তারপর পায়ের উপর পা তুলে বসে পা নাচিয়ে নাচিয়ে যিনি কথা বলছিলেন তার দিকে তাকিয়ে জানতে চাইল, আপনার ছেলের রং পরিষ্কার? প্রথমত এমন ধাক্কিয়ে ঠেলে বসায় ভদ্রমহিলা শখে আছে, দ্বিতীয়ত এমন প্রশ্নে থতমত খেয়ে গেলেন। হতবাক চোখে নুসরাতের দিকে চাইতেই নুসরাত ভুরু উঁচিয়ে আবারও মনে করিয়ে দিল তার প্রশ্নটা। ভদ্রমহিলা হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে মুখ দিয়ে উচ্চারণ করলেন, হ্যাঁ, সাদা ফকফকা একদম। ভদ্রমহিলার কথা শেষ হতেই নুসরাত ঝটপট বলল, তাহলে আমার সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিন। ভদ্রমহিলা আটকে উঠে জিজ্ঞেস করলেন, তা কেন দেব? নুসরাত আবারও মনে করিয়ে দিতে বলে উঠল, এই না বললেন আমাকে কে বিয়ে করবে, তাহলে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিলে বা দোষ কোথায়? ভদ্রমহিলা চোখ মুখ কুঁচকে নিলেন, বিস্ময় মাখা কণ্ঠে বললেন, তাই বলে আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব? নুসরাত মুখ দিয়ে শব্দ করল, নিরুদ্বেগ গলায় নির্বিকার চিত্তে বলল, সমস্যা কোথায়? পাত্রী হিসেবে আমি কোন দিক দিয়ে খারাপ? ওই সামান্য কালো আর একটু বেশি কথা বলি। ভদ্রমহিলা অবাক, কণ্ঠ থেকে ঝরে ঝরে পড়ছে অবাকতা। বিরস কণ্ঠে জানতে চাইল, একটু বেশি কথা বলো নাকি দ্বিগুণ বেশি? নুসরাত হাসি মুখে বলল, ওই তো সামান্য একদিক এদিক সেদিক হলে দুটো কথা বলি। যৌতুক চাইলে বলতে পারেন আন্টি, আমার বাপ আমার বিয়ের জন্য মোটা অঙ্কের যৌতুক জমা করেছে। আপনার ছেলে আমাকে বিয়ে করলে এই যৌতুকের টাকা আপনাকে দেব। ভদ্রমহিলা চকচকে চোখে জানতে চাইলেন, কত টাকা? নুসরাত কণ্ঠস্বর নিচু করে নিল। অত্যাধিক সতর্কতার সহিত ভদ্রমহিলার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, ওই ধরেন লাখখানেক।
এবার বলুন, আপনার ছেলের সাথে বিয়ে দেবেন? ভদ্রমহিলা মাথা নাড়ালো হ্যাঁ ভঙ্গিতে। নুসরাত মেঝের দিকে ইশারা করে আক্ষেপ করে বলে উঠল। ভদ্রমহিলাকে ওদিক ইশারা করে বলে উঠল, আন্টি দেখুন তো, আপনার কিছু একটা পড়ে আছে নিচে। ভদ্রমহিলা নিচের দিকে ঝুঁকে যাওয়ার আগে প্রশ্নাত্মক চাহনিতে নুসরাতের দিকে নিক্ষেপ করে বললেন, কি? নুসরাত মেঝে থেকে কিছু একটা তুলে দেওয়ার ভঙ্গি করে 2 হাত ভদ্রমহিলার মুখের সামনে তুলে ধরল। হাসতে হাসতে অস্পষ্ট সুরে বলল, আপনার লাঞ্ছিত পচে যাওয়া চিন্তা ভাবনা পড়ে গিয়েছিল নিচে, আমি আবার তুলে দিচ্ছি। নুসরাত ভদ্রমহিলার অপমানে থমথমে হয়ে যাওয়া মুখ দেখে হা হা করে হেসে উঠল, আর চোখে মহিলার মুখের দিকে দেখল, তারপর আবার হাসল। সোফার উপর যেখানে বসেছিল সেখানটায় থাপ্পড় মেরে মেরে দাঁত কেলিয়ে হেসে ভদ্রমহিলার গা জ্বালালো। নুসরাত বাড়ির বাহিরে বের হতেই সেখানে ভাবি আম্মা বলে মুখে ফেনা তুলে হাজির হলো আয়ান তৌফু। তাদের পিছু পিছু সঙ্গপঙ্গ নিয়ে হাজির হলো নাহিয়ান। নাহিয়ানকে হঠাৎ এমন ফ্যামিলি ফাংশনে উপস্থিত দেখে কপালে ভাঁজ পড়ল নুসরাতের। এমনভাবে এসেছে যেন দলবল নিয়ে সমাবেশে এসেছে, যত সব গরিবস। কপাল কুঞ্চন করে চোখ তীক্ষ্ণ করে নুসরাত যখন নাহিয়ানকে দেখতে ব্যস্ত, তখন নাহিয়ান এসে চেয়ার টেনে বসল নুসরাতের পাশে। নুসরাত স্টিল টেপ বের করে নাহিয়ানকে নির্দেশ দিয়ে বলে উঠল, গুনে গুনে 3 ফিট দূরে বসুন, পূর্ব পশ্চিম। নাহিয়ান বিগলিত হেসে দূরে সরে বসল। জিজ্ঞেস করলো, আপনি কি হাতে স্টিল টেপ নিয়ে ঘুরছেন আমি আসবো বলে? নুসরাত ঠোঁট উপরের দিকে তুলে অবজ্ঞা করল নাহিয়ানকে, সামনের দিকে চোখ রেখে বলে উঠল, আপনার মতো ছোটোখাটো মাছির জন্য আমি অপেক্ষা করব? এই ভাবনা আনাই তো বিলাসিতা। নুসরাত নাসির কারোর জন্য অপেক্ষা করে না, তার জন্য সবাই অপেক্ষা করে। নাহিয়ান অপমানিত হয়ে হাসল, মৃদু স্বরে কোমলতার সহিত বলে উঠল, আপনার সূক্ষ্ম অপমানের প্রতিভা দেখে আমি আবার আপনার প্রেমে পড়ে গেলাম। নুসরাত বলে উঠল, এই তো আবারও ছ্যাবলামো করে ফেললেন নাহিয়ান আবরার পশ্চিম। কথায় কথায় মানুষের প্রেমে উল্টো হয়ে পড়া আবার কি ধরনের ছোটলোকি কাজ? নাহিয়ান নুসরাতের দিকে এগিয়ে বসতে নিবে, নুসরাত ঠুস করে ছুরি বের করে নিল। চোখা অংশ নাহিয়ানের দিকে তাক করে বলে উঠল, সামনে আগাবেন না, পেট ফুটো করে দেব। নাহিয়ান নিজের জায়গায় বসে গেল। নুসরাতের দিকে আর চোখে তাকিয়ে বলে উঠল, আপনার কথা শুনলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নুসরাত উপহাস করে হেসে উঠল অধরকণ উঁচিয়ে। নাহিয়ানকে ঠাট্টা করে ব্যগ্রতার সহিত বলল, মালপানি খেয়ে এসেছেন? আমার কথা শুনে আবার কোন সুদানির মুগ্ধ হবে? নুসরাত পরের মুহূর্তে ঠোঁটে হাত চেপে ধরল, তবা কেটে নিয়ে বলল, স্লিপ অফ ঠ্যাং করে গালি দিয়ে ফেলেছি, তা বিনা দাওয়াতে কি মেহেদি অনুষ্ঠানে চলে এসেছেন? নাহিয়ান হাসল, সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে নুসরাতের দিকে তাকালো, রাশভারী গলায় আওড়ালো, আপনার বড় চাচা দাওয়াত দিয়েছেন আমাকে। নুসরাত বাহবা দিল নাহিয়ানকে, বলল, বাহ, আমার বাপ চাচাকেও চেনেন দেখছি। নাহিয়ান দাম্ভিকতা নিয়ে বলে উঠল, আপনাকেও চিনি, আপনার থেকে বেশি। নুসরাত কৌতুক করে হেসে উঠল, হতবিহ্বল হওয়ার ভান ধরে বলল, কথাটা এমন হয়ে গেল না, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি নুসরাত নাসিরকে আপনি আমার থেকে বেশি চেনেন, এটা একটু বেশি ধাপ্পাবাজি হয়ে গেল না? নাহিয়ান অন্তর্ভেদী দৃষ্টি নিবদ্ধ করল মেইলি মুখটায়, হাত বাড়িয়ে নোজ রিং স্পর্শ করতে যাবে। নুসরাত ছুরির ধারালো প্রান্ত বের করে দেখালো, ইশারা করলো হাত সরিয়ে নিতে। নাহিয়ান হাত সরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, আমার কথার সাথে মায়ের থেকে মাসির দরদ বেশি এমন প্রবাদ উপলব্ধি হলো কেন আপনার কাছে? নুসরাত এক ভুরু সামান্য উঁচিয়ে নিয়ে বলল, একদম সস্তা ফ্ল্যাট করবেন না আপনি আমার সাথে নাহিয়ান আবরার পশ্চিম। নাহিয়ান ঠোঁট এলিয়ে হাসল, বলল, জীবনে প্রথমবারের মতো আপনি আমাকে নার্ভাস করে ফেলছেন নুসরাত নাসির। নুসরাত 2 হাত বুকে চেপে ধরল, বিগলিত হয়ে উল্টো হয়ে পড়ে যাওয়ার মতো করে বলল, আমি ধন্য হয়ে গেলাম আপনাকে নার্ভাস করতে পেরে, এই খুশিতে আপনি গলায় দড়ি দিয়ে মরে যান। নাহিয়ান অবাক কণ্ঠে বলল, আমি কোন খুশিতে গলায় দড়ি দেব? এই যে আমি ধন্য হলাম আপনার প্রতি, এই খুশিতে। নাহিয়ান হু হু করে হেসে উঠল। নুসরাত নাহিয়ানকে ভেঙিয়ে হে হে করে হাসল, ঠোঁট কুঞ্চন করে বলে উঠল, যত সব।
দূরে দাঁড়ানো আরুষ 10 মিনিট যাবৎ দাঁড়িয়ে এসব লক্ষ্য করছিল। মাহাদি পাশে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে, সাথে ফিস ফিস করে কানের গোড়ায় বকবক করছে। এবার পাখি উড়াল দেবে। এই বেটা হান্ডুসাম তোর পাখি খাঁচা থেকে নিয়ে পালাইবে। তারপর তুই বাপ্পারাজ হয়ে হাহাকার করবি আর গাইবি। প্রেমের সমাধি ভেঙে পাখি শিকল ছিঁড়ে উড়ে যায় উড়ে যায়। আরুষ মাহাদির পানে তাকাইতেই সে গলা খাখানি দিল। আরুষের ক্ষোভপূর্ণ চোখের দিকে নিজের চোখ নিবিষ্ট করে বেসুরো গলায় গিয়ে উঠল, তুমি কাছে তবু দূরে, কত যে দূরে ওরে বধুয়ায়, পরাণ যায় জ্বলিয়ারে, পরাণ যায় জ্বলিয়ারে। আরুষ দাঁতের পাটি চেপে আওড়ালো, মাহাদি গাছের সাথে বেঁধে পেটাবো। মাহাদি আঙুল ঠোঁটে রেখে চুপ করে গেল। অতপর আবারও জ্বালানির জন্য মুচকি মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে আরুষের কানের কাছে বিড়বিড়িয়ে বলল, বেচারিকে এমন করে দেখছিস কেন? আরুষের কাঠখোট্টা জবাব, আমার বউ, আমি যেভাবে ইচ্ছে দেখব। মাহাদি সহমত পোষণ করে বলল, তা তো বটেই, তা তো বটেই, কিন্তু এমন দেখা দিস না পরে দেখা গেল বউ চোখ দিয়ে প্রেগনেন্ট বানিয়ে ফেলছিস। আরুষের দৃষ্টি ওখানেই স্থির আছে। সে ওদিকে চোখ রেখে নিষ্প্রাণ গলায় বলে উঠল, আমার বউকে আমি চোখ দিয়ে প্রেগনেন্ট করি আর যা দিয়ে করি, তোর সমস্যাটা কি? মাহাদি বাকবিতণ্ডায় লিপ্ত হলো। সে ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। একজন সচেতন নাগরিকের কাজ সবসময় সচেতন থাকা এবং নিজের আশেপাশে সচেতন রাখা। একবার যদি তুই তোর বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলিস, তাহলে দেশের জনগণের অভাব হবে না। তাই চোখ সরা বেচারির থেকে। একজন সচেতন নাগরিক হওয়ার স্বার্থেও এটা আমার দায়িত্ব ও কর্তব্য। আরুষ কঠোর সুরে বলল, ওকে নিয়ে তোর এত মাথা ব্যথা করতে হবে না, নিজের রাস্তা মাপ। মাহাদি দমে যাওয়ার পাত্র না। সে বলল, একটা মানুষ কি পরিমাণ নির্লজ্জ হলে গত 1 ঘন্টা যাবৎ একটা মেয়েকে চোখ দিয়ে ইপটিজিং করতে পারে? আরুষ মাহাদির দিকে চেয়ে হিসিয়ে বলে উঠল, আমার বউ, আমি চোখ দিয়ে ইপটিজিং করি না গিলে খাই, তাতে তোর কি? আমারই তো সব কিছু। তোর বাচ্চারা হাগুমুতু করলে ওইসব সাফ তো আমাকেই করতে হবে। আরুষ নিরেট সুরে বলে উঠল, তোকে আমি আমার বাচ্চাদের বুয়া হিসেবে রাখবো না। মাহাদি বলে উঠল, আমি বেবি সিটার হয়ে থেকে যাব। আমি তোকে আমার বাচ্চার জুতো পরিষ্কারের জন্যও রাখবো না। মাহাদি এবার অগ্নিমানবের মতো ফুলে উঠল, এসব তো মানা যায় না। এত অপমান, এত অপমান। বন্ধু বলে কি সবসময় এত অপমান করবে? সে রাগে সুরে হিসিয়ে আরুষকে অভিশাপ দিল, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বউ তোকে উঠতে বসতে খাটাবে, এমনকি তুই ঘুমালে তোকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেবে। আরুষ হুঙ্কার দিয়ে উঠল। মাহাদির কলার 2 হাতে চেপে ধরতে যাবে, সে পালালো। যেতে যেতে আরুষের বলা একটা কথা ভেঙিয়ে ভেঙিয়ে আওড়ালো, সেটা হলো, ও আমার দায়িত্ব, এর থেকে বেশি কিছুই না। হা হা হা। মাহাদি অন্যদিকে চলে গেল। নুসরাত উঠে দাঁড়াতেই কাপড়ের সাথে পা পেঁচিয়ে গেল। উল্টো হয়ে পড়ে যেতে নেবে, নাহিয়ান হাত বাড়িয়ে ধরার পূর্বেই নুসরাত নিজেকে সামলে 2 লাফে দূরে সরে গেল। চোখ তুলে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার স্বভাবটা একটু বেশি মেয়ে মানুষ ছুঁই ছুঁই ধরাধরি, এমন না? একদম বদমাইশদের মতো। নাহিয়ান কপালের ভাঁজ উপরে তুলে নুসরাতকে বাহবা দিল, বলল, আমি বারবার আপনার অপমান করার স্কিল দেখে মুগ্ধ হচ্ছি। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসল, কটাক্ষ করে বলে উঠল, মুরগি ধরার আগে শেয়ালরা মুরগির পেছন দেখেও মুগ্ধ হয়, ধরার পর সাদা লোম দেখেও নাক ছিটকায়। নাহিয়ান অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি আমায় ইনডাইরেক্টলি শিয়াল বললেন নুসরাত? নুসরাত সততার সহিত উত্তর দিল, আমি আপনাকে ডাইরেক্টলি শিয়াল বলেছি। এবার সামনে থেকে সরেন, উৎপেতে বসে থাকলেও আমাকে ধরতে পারবেন না। নাহিয়ান চূড়ান্ত হতবাক হয়ে গেল। বিড়বিড় করে কিছু একটা আওড়ালো। নুসরাত সেই সুযোগে কেটে পড়ল। বদমাইশের মতো তার পিছে পড়ে আছে খবিশটা। এর মধ্যে সাউন্ড সিস্টেমে গান বাজতে লাগলো। স্টেজের উপর এসে দলবল নিয়ে হাজির হলো নুসরাতের খালাতো ভাই, মামাতো ভাইরা। নিভে যাওয়া আলোয় সামান্য রশ্মি তাদের উপর পড়তেই সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো তারা। নিজেদের মতো গান বাজিয়ে তারা তাদের মতো হেলে দুলে নাচতে শুরু করলো। ক্যামেরাম্যানরা ড্রোনের সাহায্যে ভিডিও ক্যাপচার করছে। একজন এক পাশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করতে ব্যস্ত। ধীরে ধীরে স্টেজ থেকে সরে গেল তারা। তাদের পেছন থেকে বের হয়ে আসলো জাইন।
এটা দেখে যতটা অবাক হয়েছে সবাই, তার তুলনায় বেশি অবাক হলো যখন দেখলো জাইন ইশরাতের হাত চেপে ধরে স্টেজ থেকে নামিয়ে নিয়ে এসেছে ডান্স এরিয়ায়। এক হাতে কোমর চেপে ধরে ঘোরাতে লাগলো ইশরাতকে। শীতল সুরে গান বাজছে সাউন্ড সিস্টেমে। সারা রাত ভোর, চোখের ভেতর স্বপ্ন তোমার আনাগোনা, নেমে আসে ভোর, থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানাশোনা। জাইন এক হাতে তাকে গোল গোল ঘোরাতে লাগলো। সাউন্ড সিস্টেমে তার স্বরে বাজছে, তুমি দেখা দিলে তাই মনে জেগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। সকলেই সকলের পার্টনার চুজ করে ডান্স এরিয়ায় গিয়ে নিজেদের কাপল হিসেবে নিজেদের জায়গা দখল করে নিল। নাহিয়ান নুসরাতকে খুঁজে খুঁজে এসে পেল এক কোনায় দাঁড়িয়ে নীরবে সবকিছু পরিলক্ষিত করছে। নাহিয়ান এক হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, উইল ইউ বি মাই ডান্স পার্টনার? নুসরাত চুপচাপ নাহিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তার বাড়ানো হাতটা আলতো হাতে চেপে ধরল। মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল, হোয়াই নট? ইরহাম মমকে নিজের পার্টনার চুজ করছে। আনিকা আরশকে টেনে নিয়ে এসেছে, আর মাহাদি সৌরভীকে। কনে আর বরকে মাঝে রেখে ধীরে ধীরে সবাই গা দোলাতে লাগলো। সাউন্ড সিস্টেম তার স্বরে গান বাজছে, ও জমিলা। নাহিয়ান ঝুঁকে নুসরাতের হাতে চুমু খেতে নিল। নুসরাত নাক কুঞ্চিত করে বলল, হাতে ঠোঁটের স্পর্শ লাগলে ঠোঁট সেলাই করে দেব পূর্ব পশ্চিম। নাহিয়ান চুপসানো মুখ নিয়ে দাঁড়িয়ে পড়ল। এক হাতে নুসরাতের হাত চেপে গোল গোল ঘোরাতে ঘোরাতে বলে উঠল, আপনার ব্যবহার ভালো না। নুসরাত বলল, সেটা সবাই জানে, এটা কি আপনি প্রথম জানলেন? নাহিয়ান নুসরাতের কোমর চেপে ধরে নিচের দিকে ঝুঁকে আসলো। নুসরাত আর নাহিয়ানের নাকের মধ্যে ইঞ্চি পরিমাণ ফারাক রইল। নাহিয়ান আরেকটু ঝুঁকে আসতে নুসরাত নিজের মুখ সরিয়ে নিল। এর মধ্যে পার্টনার বদলানোর স্টেপ আসলো। নাহিয়ান নুসরাতের কোমর চেপে ধরে সোজা করে দাঁড় করিয়ে হাত ছেড়ে দিতেই সে অন্য পাশে চলে গেল। মুখ তুলে তাকাতেই খ্যাপাটে নয়নে তাকে অবলোকন করা আরশকে অক্ষিপাটে ধরা পড়ল। সে এক হাতে নুসরাতকে কোমরের কাছে চেপে ধরল, অন্য হাতে নুসরাতের হাত মুচড়িয়ে ধরে হিসিয়ে শুধালো, নাচানাচি করার খুব শখ? নুসরাত এক ভুরু উঁচিয়ে তাকালো। আরশ নুসরাতের কোমর চেপে ধরে নিজের বাহুতে তুলে নিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, তুই হলি সেই মানুষ যে নিজের অজান্তে আঙুলের ইশারায় আমাকে কাঠপুতুলির ন্যায় নাচাচ্ছিস, যে আমিটাকে কেউ আমার মর্জির বিরুদ্ধে কোনো জায়গা থেকে এক চুল নড়াতে পারে না, সেই আমাকে যন্ত্র মানবের ন্যায় তোর তালে তালে তাল মিলাতে হচ্ছে। নুসরাত কথাটুকু শুনল না, তাই গম্ভীর মুখে হাতে হাত রেখে তাল মিলালো। আরশ আকস্মিক হাঁটুর নিচ দিয়ে হাত নিয়ে পেঁচিয়ে ধরে পাজা কোলে তুলে নিল। বলল, গলা পেঁচিয়ে ধর। নুসরাত বিনা বাক্যে গলায় হাত পেঁচিয়ে ধরল। এক হাত উড়োতে রেখে ক্রোধপূর্ণ কণ্ঠে বলল, ভীষণ উড়ছিস তুই, সময় হলে তোকে বোঝাবো আরশ হেলাল কী জিনিস। তোর জন্য আমাকে এখানে এসে পাগলের মতো নাচতে হচ্ছে। নুসরাত মুখ খুলল এবার। বলল, আপনি কী জিনিস তা আমি খুব ভালো করেই জানি, তাছাড়া আপনাকে কেউ বলেনি এসে আমার সাথে তাল মিলিয়ে মিলিয়ে পাগলের মতো নাচতে। আরশ চোখের আকার প্রকট করে অবাক হওয়ার ভান করল, অবিশ্বাস্য কণ্ঠে আওড়ালো, ও রিয়েলি নুসরাত নাসির? নুসরাত আরশকে ভেঙিয়ে উত্তর দিল, অবভিয়াসলি আরশ হেলাল। আরশ নুসরাতের চোখের দিকে চোখ রেখেই হাত শিথিল করে দিল। ধূপ করে ছেড়ে দিল নুসরাতকে। আকস্মিক ছেড়ে দেওয়ায় নুসরাত নিজেকে সামলাতে পারল না, সারা শরীর নিয়ে উল্টে পড়ল। কোমরে ব্যথা পেল, হাত দিয়ে কোমর চেপে ধরে কোকিয়ে উঠল ব্যথাতুর সুরে। ততক্ষণে সকলে নাচ থেমিয়ে এসে জমায়েত হয়েছে সেখানে। আরশ এক হাঁটু গেড়ে বসল নুসরাতের পাশে। চোখে মুখে মেকি দুঃখ ফুটিয়ে তুলে শুধালো, পায়ে ব্যথা পেয়েছেন মিসেস? নুসরাত আরশের চোখে চোখ রেখে কিরমিরিয়ে উত্তর দিল, হুম। আরশের যেন বুক ফেটে যাবে দুঃখে নিষ্প্রিয় ভঙ্গিতে জিজ্ঞেস করলো, হাঁটতে পারবেন? নুসরাত দাঁতের পাটি চেপে কিরমির করে বলে উঠল, জি না। আরশ এমনি জানতে চাইল, আমার কাঁধে ভর দিয়ে যাবেন? সে শিওর নুসরাত তার সাথে যাবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে নুসরাত বলতে লাগলো, আপনি চাইলে কোলেও তুলে নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আনিকা নুসরাতের পড়ে যাওয়া দেখে দূরে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছিল। নুসরাতও আনিকার মতো দাঁত বের করে হাসলো সকলের অগোচরে। তারপর আনিকাকে দেখিয়ে দেখিয়ে আরশের গলায় দুই হাত পেঁচিয়ে ধরল।
আরশ এক হাতে নুসরাতের পিঠে, অন্য হাত উরুর নিচে চেপে ধরে পাজা কোলে তুলে নিল। নুসরাতকে নিয়ে সবার সামনে দিক থেকে বড় বড় পা ফেলে হেঁটে যেতে নেবে, সে সারা শরীরের ভার ছেড়ে দিল তার উপর। এমন ভান করলো যেন এই অজ্ঞান হয়ে যাবে। নিভু নিভু চোখে আরশের পানে তাকালো, অতঃপর চোখের পাতা বন্ধ করে নেওয়ার আগেই আনিকার দিকে চেয়ে কুটিল হাসি হেসে চোখ টিপ দিল। বিড়বিড় করলো, হেসে নে শালি, হেসে নে, এরপর শুধু কাঁদবি, আমি নিজ দায়িত্বে তোকে কাঁদাবো। রেগে হনহনিয়ে হেঁটে সৈয়দ বাড়ির দিকে যাচ্ছে আনিকা। চোখের কাছে পানি বারবার জমা হচ্ছে, তা আবার মুছছে সে। দ্রুত পায়ে হাঁটায় সামনে থেকে হেঁটে আসা জলজান্ত এক লোককে দেখতে পারল না আনিকা। অন্ধের মতো হাঁটতে গিয়ে লোকটার সাথে ধাক্কা লাগলো তার। চোখ তুলে উপরে তাকাতে ঝাপসা চোখে সবকিছু দেখল। কানের কাছে বয়ে গেল কিছু বিশ্রী শব্দ। লোকটা বলছে, কষ্টে ভারাক্রান্ত মন নিয়ে চোখে টইটুম্বুর পানির অস্তিত্ব রেখে উষ্ঠা খেয়ে মাটিতে না পড়ে বিড়ালের মতো আমার গায়ে এসে পড়লে, কে তুমি, এই যে কানা নারী? আনিকার মেজাজ খিঁচেছিল। এমন অদ্ভুত কবিতা শুনে আবারও খিচে গেল। সে ক্রোধের দাবানলে জ্বলে পড়ে ছারখার হয়ে যাওয়া কণ্ঠে বিড়বিড়ি উচ্চারণ করল, এই বিলাতি বিড়াল আবার কোথা থেকে টপকালো? যত সব ফাউল মানুষজনের বসবাস এই দেশে। বিড়বিড় করে বললেও 2 ফুট দূরত্বে দাঁড়ানো আরমান সব স্পষ্ট শুনতে পেল। এত বড় অপমান তার পুরুষ হৃদয় নিতে পারল না। সে বলে উঠল, নিজেকে কি মনে করো তুমি, প্রিন্সেস ডায়ানা? আমি ফাউল হলে তুমি ফাজিল। আনিকা এক হাত তুলে তেড়ে গেল আরমানের দিকে, প্রশস্ত গলায় চেঁচালো, এই যে মুখ বন্ধ করুন বিলাতিয়ান বিড়াল। আরমান বলে উঠল, আমি বিড়াল হলে তুমি বিড়ালের মেজাজ খেচানো সর্দারনি। আনিকা চোখ বড় বড় করে বলে উঠল, আপনার এত বড় সাহস, আমাকে বিড়ালের সর্দারনি বলছেন? আরমান আনিকাকে পাশ কেটিয়ে যেতে যেতে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আপনাকে কুকুরের সর্দারনি বলা উচিত ছিল, আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দিন। আনিকা পেছন থেকে আরমানের যাওয়ার পানে চেয়ে রইল, চেঁচিয়ে জিজ্ঞেস করল, আমি কুকুরের সর্দারনি? আরমান সামনের দিকে পা চালিয়ে যেতে থাকলো, পিছু ফিরে চাইল না। ওদিক যেতে যেতে আওড়ালো, অবশ্যই কিছু বলার আগেই কামড় মারার জন্য তেড়ে আসেন মানুষের দিকে। আপনার সাথে কুকুরের সর্দারনি নামটা মিলেছে বেশ। কুকুরের সর্দারনি, কুকুরের সর্দারনি, কুকুরের সর্দারনি আপনি। এর পরপরই গলা ফাটানো মেয়েলির চিকন গলার চিৎকার আসলো, ভিক্টর।